27 ফেব্রুয়ারি 2026 ইসরায়েলে তখন আনুমানিক সকাল 6টা বাজে। একটা শান্ত ও নীরব সকাল। দূরপাল্লার ও উচ্চ নির্ভুল ক্ষেপণাস্ত্রে সজ্জিত একসারি যুদ্ধবিমান উড্ডয়ন করে। সিআইএ এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থার মতে ইরানের নেতৃত্বের একটি উল্লেখযোগ্য অংশ গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছিলেন। তাদের মধ্যে রয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বাইরে থেকে সবকিছু একদম স্বাভাবিক ছিল, শহর প্রতিদিনের মতোই চলছিল। কিন্তু বাস্তবে ঠিক সেই মুহূর্তেই বিশ্বের কুখ্যাত গোয়েন্দা সংস্থাগুলোর নজর স্থির হয়েছিল সেই ভবনটার উপর, কারণ তারা জেনে যায় আসল টার্গেট এখানেই রয়েছে। বিমানগুলো উড্ডয়নের ঠিক 2 ঘন্টা 5 মিনিট পর ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সেই কম্পাউন্ডটিতে আঘাত হানে। আর এভাবেই ইরানের উপর ইসরায়েলি ও মার্কিন হামলা সংঘটিত হয়েছিল। شهد شعیب گوارای شهادت را نوشیدم و به ملکوت اعلی پیوستند. সুধী দর্শক মণ্ডলী, রিয়েল ফ্যাক্ট জোনে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে ও কেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হয়েছিল ও তারপর থেকে কি ঘটেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনার একটি ইতিহাস রয়েছে। 1979 সাল পর্যন্ত ইরান শাহ মোহাম্মদ রেজা পাহলভি দ্বারা শাসিত একটি কর্তৃত্ববাদী রাজতন্ত্র দেশ ছিল এবং তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনও পেয়েছিলেন। ইরানি বিপ্লবে তার শাসনের পতন ঘটলে তিনি দেশ ত্যাগ করলে আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি দেশ নিয়ন্ত্রণ গ্রহণ করেন। সেই সাথে তিনি ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ও ইসলামী আইন দ্বারা দেশটিকে নিয়ন্ত্রণ করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। তখন রুহুল্লাহ খামেনি পশ্চিমাপন্থী অবস্থানও পরিত্যাগ করতে থাকেন। সেই সাথে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে ঘোর শত্রু হিসেবে ঘোষণা করেছিল। 1989 সালে রুহুল্লাহ খামেনি মারা যাওয়ার পর তার স্থলাভিষিক্ত হন আয়াতুল্লাহ আলী খামেনি, ধর্মীয় এই নেতা যিনি দ্রুত সর্বোচ্চ পদমর্যাদায় উন্নীত হন এবং দেশটির ধর্মীয় নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য দেশের উপর খবরদারির জের ধরেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বারবার সংঘাতে জড়িয়েছে। শুধু তাই না, এমনকি ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে ইরানও কৌশলগত অবস্থান নিতে শুরু করে। ইরান এই অঞ্চলের ইসরায়েল বিরোধী মিলিশিয়াদের অন্যতম প্রধান অর্থদাতা হয়ে ওঠে। 2022 সালে প্রকাশিত হয় যে ইরান 2টি গোপন স্থানে ইউরেনিয়াম সমৃদ্ধ করে রেখেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক চুল্লি বা পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহৃত হতে পারে, যা নিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলোর মধ্যে আশঙ্কা ছিল। ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির কথা অস্বীকার করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সাইবার হামলা, গুরুত্বপূর্ণ বিজ্ঞানীদের গুপ্ত হত্যা, বিশেষ করে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক পর্যায়ে এই পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য প্রচেষ্টা চালায়। যদিও 2015 সালে ওবামা প্রশাসন ও ইরান সরকার একটি পারমাণবিক চুক্তিতে সম্মত হয়েছিল। This is a good day because once again we're seeing what's possible with strong American diplomacy. Last year, Iran will not get its hands on a nuclear bomb. তবে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন অবস্থায় এই পারমাণবিক চুক্তি থেকে সরে আসে। ট্রাম্পের মতে এটি একটি একতরফা চুক্তি ছিল, যা কখনোই করা উচিত ছিল না। The fact is, this was a horrible one-sided deal that should have never, ever been made. আর এই চুক্তি ভঙ্গের পর থেকেই ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে। 2025 সালে নতুন করে আলোচনা চলাকালীন সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলিত হয় এবং বাংকার ব্লাস্টার বোমা ব্যবহার করে ইরানের উপর ধারাবাহিক বিমান হামলা চালায়, যার ফলশ্রুতিতে ইরানের 3টি পারমাণবিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। একই বছরে ইরান আরও গভীর অর্থনৈতিক সংকটে পড়ে, ফলে দেশটিতে মুদ্রাস্ফীতি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশছোঁয়া হয়ে যায়। দেশে বসবাসরত লোকজন হতাশায় পড়ে যায়। 2025 সালের শেষের দিকে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। সেই মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্প শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ইসলামী প্রজাতন্ত্রের অবসান জানিয়েছে। শুধু তাই না, ট্রাম্প ইরানি জনগণকে তাদের সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের আহ্বানও জানিয়েছে। শাসক গোষ্ঠী বিক্ষোভকারীদের উপর নির্মমভাবে দমনপীড়ন চালায়, ফলে দেশটিতে আনস্টেবল অবস্থা বিরাজ করে। সারা দেশের ইন্টারনেট বন্ধ হয়ে গেলে তেমন কোনো খবরই বাইরে আসেনি।
হাজার হাজার মানুষ গ্রেফতার ও নিহত হয়। ট্রাম্প বরাবরই ইরানকে হুমকি দেয় ও ইরানে তাদের সৈন্যও পাঠিয়ে দেয়। 26 ফেব্রুয়ারি বৃহস্পতিবার জেনেভায় দুই দেশের মধ্যে একটি শেষ মুহূর্তের কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। 2025 সাল থেকে যুক্তরাষ্ট্র আয়াতুল্লাহ আল খামেনি ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের যোগাযোগ ও চলাচল সম্পর্কে বিশেষ নজরদারি রাখে। জানা যায় যে CIA খামেনির উপর কয়েক মাস ধরে নজরদারি করে। তারা খামেনির গতিবিধির মানচিত্রও তৈরি করেছে এবং কার্যকলাপের ধরনও পর্যবেক্ষণ করেছে। ইতোমধ্যে তারা নিশ্চিত হয়ে যায় যে 27 ফেব্রুয়ারি সকালবেলা ইরানের তেহরানের একটি সরকারি স্কয়ারে আয়াতুল্লাহ আল খামেনি তার সরকারের শীর্ষ পর্যায়ে থাকা কর্মকর্তাদের সাথে বৈঠকে বসেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মূলত রাতের অন্ধকারে হামলা চালানোর পরিকল্পনা থাকলেও তারা এই সুযোগটি হাতছাড়া করেনি। হঠাৎ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ভবনগুলোতে আঘাত আনলে সেখানে বেশ কয়েকজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন বলে জানা যায়। ইসরায়েলি সংবাদ অনুসারে এই হামলার মাত্র 30 সেকেন্ডের মধ্যে 30 জন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা নিহত হয়। তবে এই হামলা থেকে ভাগ্যক্রমে বেঁচে যায় ইরানের রাষ্ট্রপতি মাসুদ পাকিয়ান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী লারিজানি পাল্টা আক্রমণের অঙ্গীকার করেন এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতারও আশ্বাস দিয়েছেন। কিন্তু ইসরায়েল এতেই ক্ষান্ত হয়নি। ইসরায়েল ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার হামলা করে ও 200টি যুদ্ধবিমান মোতায়েন করে। উদ্দেশ্য হচ্ছে ইরানে ক্ষেপণাস্ত্রগুলোকে ধ্বংস করা। জানা যায় যে ইরানের নেতৃত্বের উপর হামলার প্রায় 30 মিনিট পর যুক্তরাষ্ট্রও এতে যোগ দেয়। তারা ইরানি নৌবহরগুলোতেও হামলা চালায়। মার্কিন স্থলবাহিনী আর্টিলারি রকেট সিস্টেম ব্যবহার করে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এক ভিডিও বিবৃতিতে ইরানের জনগণকে তাদের সরকার দখল করার আহ্বান জানান। নেতানিয়াহু পরে একই কাজ করেন। তাদের এই ঘোষণার কিছুক্ষণ পরেই ইরানের মিনাব হরসেস প্রদেশের এক বালিকা বিদ্যালয়ে বিমান হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা দাবি করেন যে নিহতদের মধ্যে অন্তত 175 জন রয়েছে, যাদের অধিকাংশই শিশু। শুরু হয় ইরানের প্রতিশোধমূলক হামলা। মধ্যপ্রাচ্যের কয়েক ডজন লক্ষ্যবস্তুতে অসংখ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। শুধু ইসরায়েলের দিকেই 200টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়, যার ফলে মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর ক্ষতিগ্রস্ত হয়েছে। অপরদিকে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দেশটিতে প্রায় 66টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই হামলায় 8 জন আহত হয়েছে বলে জানা যায়। সৌদি আরবের সুলতান বিমান ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় বলে জানা গেছে। জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে যে তারা 49টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ভূপাতিত করতে সক্ষম হয়, যেগুলো তাদের দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর দিকে যাচ্ছিল। আরব লীগ ইরানের এই হামলার তীব্র নিন্দা জানায়। তবে ইরানের এই পাল্টা আক্রমণ দেখে বিশ্ববাসী শিখে গেছে একটি দেশের নেতৃত্বকে আঘাত করা গেলেও একটি জাতির বিশ্বাস ভাঙা এত সহজ নয়, বরং অনেক সময় এমন ঘটনায় একটা নতুন প্রতিরোধের জন্ম দেয়। তেহরানের সেই দিনটি শুধুমাত্র একটা ধ্বংসের গল্প নয়, এটা হয়ে উঠেছিল একটা নতুন উত্তেজনা, অনিশ্চয়তা এবং ভবিষ্যৎ সংঘাতের সূচনার প্রতীক। একটা হামলা কয়েক মিনিটে শেষ হয়ে গেলেও তার প্রতিধ্বনি শতাব্দীর পর শতাব্দী ইতিহাসে বেঁচে থাকে। যেহেতু পাল্টাপাল্টি হামলা বেশ কিছুদিন অব্যাহত ছিল, তাই আরও অনেক ঘটনা ও খুঁটিনাটি বিষয় আছে যা আমরা এই ভিডিওতে তুলে ধরতে পারছি না। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টসে জানিয়ে দিন। প্লিজ সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।